দর্শক, আপনারা জানেন আজ থেকে 4 দিন আগের হাইকোর্টের রায়ে সিবিআই আরজিকর কাণ্ডে যে নৃশংস হত্যাকাণ্ড তার তদন্তের ভার গ্রহণ করে এবং সেখানে যাবতীয় তথ্য প্রমাণ তারা সংগ্রহ করছে যাতে এই নৃশংস হত্যাকাণ্ডের কিনারা করা যায়। এবং সেখানে তারা যেমন ধৃত সঞ্জয় রায়কে হেফাজতে নিয়েছে, তার সঙ্গে সঙ্গে আরজিকর হাসপাতালের যিনি প্রাক্তন সুপার ছিলেন তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগের দিন প্রায় 16 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং শনিবারও সকাল থেকে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সিবিআইয়ের যে সমস্ত প্রশ্নের মুখে উনি পড়েছেন সেখানে সেই চোখা চোখা প্রশ্নের উত্তরগুলো দিতে উনি হিমশিম খাচ্ছেন। এবং শুক্রবার যে প্রশ্নগুলো করেছিলেন প্রায় 16 ঘন্টা জেরা করা হয়েছে ওনাকে দফায় দফায়, কিন্তু সেখানে কোনো সঠিক উত্তর বা সঙ্গত উত্তর পায়নি বলেই কিন্তু শনিবার আবার ওনাকে ডাকা হয়েছে সকালবেলা, আবারও তথ্য নেওয়া হচ্ছে। এবং ধৃত সঞ্জয় রায়ের বয়ানও ওনার বয়ানের সঙ্গে ধৃত সঞ্জয় রায়ের বয়ানও মিলিয়ে দেখা হচ্ছে এবং যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন তার বয়ান, চেস্ট বিভাগের যিনি বিভাগীয় ছিলেন দায়িত্বে তার বয়ান, তাদের প্রত্যেকেরই বয়ান মিলিয়ে দেখা হচ্ছে বর্তমানে সিবিআইয়ের পক্ষ থেকে। এবং সিবিআই প্রায় জালটাকে গুটিয়ে এনেছে বলা যায়। ওই দিন ঘটনা যেদিন ঘটে সেদিন তিলোত্তমার সঙ্গে তার আরও যে 4জন সহযোগী বা বন্ধুবান্ধব যারা ছিল হাসপাতালে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে এই সহজ কিনারা করা যায়। এবং দর্শক, বাবা মার সঙ্গেও কিন্তু সিবিআই আলাদা করে কথা বলেছে যে তারা কাকে সন্দেহ করছেন বা কাদের সঙ্গে তিলোত্তমার কী যোগাযোগ বা কী ছিল, সব কিছু পুঙ্খানুপুঙ্খ তথ্য বা বিবরণ তারা নেওয়ার চেষ্টা করেছে বাবা মায়ের কাছ থেকে। এবং সেখানে রহস্যজনকভাবে বাবা মা দাবি করেন, ফরেনসিক বিশেষজ্ঞরা সেখানে বলেছেন যে এই রকম একটা হত্যাকাণ্ড কখনোই একজন কারোর পক্ষে করা সম্ভব নয়, সেখানে অনেকে যুক্ত আছে বলে ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন বলেই কিন্তু মৃতার মা এবং বাবা উভয় জানিয়েছেন। এবং মেয়েটি যে ডায়েরি মেনটেন করতো, প্রত্যেক দিন তার একটা ডায়েরি লেখা অভ্যাস ছিল, সেই ডায়েরিটা কিন্তু পুলিশ হেফাজতে নিয়েছে বলে মেয়েটির মা এবং বাবা উভয় দাবি করেন। এবং সেই ডায়েরির কিছু পাতা ছেঁড়া গেছে বলে শোনা যাচ্ছে বর্তমানে, কিন্তু আরও একটি সোর্স মারফত জানা যাচ্ছে সিবিআই এই ছেঁড়া পাতাগুলোও কিন্তু উদ্ধার করেছে। সেখানে সন্দীপ ঘোষকে যে সমস্ত প্রশ্নের মুখে পড়তে হয়েছে, দর্শক সেই প্রশ্নগুলো দেখুন। ঘটনা ঘটার সময় সন্দীপ ঘোষ কোথায় ছিলেন? যখন ঘটনাটা ঘটার সময় কোথায় ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, কে প্রথম সন্দীপ ঘোষকে এই ঘটার কথা জানিয়েছিল? কে জানিয়েছিল? তৃতীয় প্রশ্ন, হাসপাতালের পক্ষ থেকে কে মৃতার মা বাবাকে জানিয়েছিল, প্রথম ফোন করে জানিয়েছিল যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে? সেখানে দাবি করা হচ্ছিল অ্যাসিস্ট্যান্ট সুপার যদি জানিয়ে থাকে সেক্ষেত্রে তিনি কার কথাতে ফোন করেছিলেন, ওই সময় অন্য কাউকে ফোন করা হয়েছিল কি না। সন্দীপ ঘোষকে আরও প্রশ্ন করা হয়েছে, খবর পেয়ে যখন তিনি ঘটনাস্থলে এলেন তিনি এসে কি দেখলেন। এবং ধৃত সঞ্জয় রায় হাসপাতালে অবাধ যাতায়াতের কারণ কি ছিল? কেন সে হাসপাতালে অবাধ এবং ফ্রিভাবে হাসপাতালে ঘুরে বেড়াতো? কেন? এর কারণ কি? কেন তাকে এতটা প্রশ্রয় দেওয়া হয়েছিল? আরও যে প্রশ্নগুলো রয়েছে দর্শক, রাতে যে ওই মেয়েটি সেমিনার হল হোক বা তার পাশের রুমে হোক যেখানে বিশ্রাম নিচ্ছিল, সেই খবরটা সঞ্জয় রায়কে কে দিল? কি করে জানতে পারো সঞ্জয় রায় যে ওখানে মেয়েটি বিশ্রাম নিচ্ছে? এবং তদন্ত প্রক্রিয়া যেখানে চলছে, যেই জায়গাগুলো সংরক্ষিত রাখা উচিত সেখানে হঠাৎ করে কেন সংস্কারের এতটা
প্রয়োজন হলো, কার নির্দেশে এই সংস্কার করা হচ্ছিল? সেমিনার হল এবং তার পাশের রুমে ওয়াশরুম এগুলোকে ভেঙে নতুন করে একটা বিশ্রাম কক্ষ বানানোর এত তাড়াতাড়ি প্রয়োজনীয়তা হলো কেন? যেখানে তদন্ত প্রক্রিয়া ইজ অন, যখন তদন্ত প্রক্রিয়া চলছে তখন টোটাল জায়গাটা সুরক্ষিত থাকবে, সেখানে অবশ্যই কারোর প্রবেশাধিকার নিষেধ এবং জায়গাটি সংরক্ষিত থাকবে যতক্ষণ না তদন্ত প্রক্রিয়ার স্বার্থে, যতক্ষণ প্রয়োজন হবে অবশ্যই তদন্তকারী দল অবশ্যই সেটাকে ব্যবহার করবে এবং সেখান থেকে নমুনা, তথ্য প্রমাণ যাবতীয় কিছু নেবে। এই রকম ভাবে কিন্তু অনেক তথ্য প্রমাণ বা প্রশ্নগুলো কিন্তু সন্দীপ ঘোষকে করা হয়েছে দর্শক। সেখানে সন্দীপ ঘোষের উত্তর যথাযথ পায়নি সিবিআই বা সন্তুষ্ট হতে পারেনি সিবিআইয়ের আধিকারিকরা। সেই জন্য শনিবার দিন ওনাকে আবার ডাকা হয় এবং সেই বক্তব্যে রেকর্ড করে রাখা হয়। তাতে পরবর্তীতে ধৃত সঞ্জয় রায়, অ্যাসিস্ট্যান্ট সুপার, চেস্ট বিভাগে যিনি দায়িত্বপ্রাপ্ত, প্রত্যেকের বয়ান সন্দীপ ঘোষের বয়ানের সঙ্গে মিলিয়ে, অন্যান্যদের মিলিয়ে দেখা হচ্ছে। দেখে সিবিআই একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছে বা অন্যান্য প্রমাণ নিয়ে যে ওই দিন প্রকৃতপক্ষে কী ঘটনা ঘটেছিল, কারা ঘটিয়েছিল, সেই সম্পর্কে সিবিআইয়ের জাল কিন্তু আস্তে আস্তে করে গুটিয়ে আনার চেষ্টা করছে। সিবিআইয়ের আর একটা টিম নির্যাতিতার যে ডক্টর যিনি মারা গেছেন তার বাবা মায়ের সঙ্গে দেখা করে তাদের কাছ থেকেও কিন্তু একটা তথ্য নিয়েছেন যে তারা কাদেরকে সন্দেহ করেন। সেখানে কিন্তু বিস্ফোরকভাবে অনেকগুলি নাম উঠে এসছে। সে নামগুলি সিবিআই আধিকারিকে প্রায় 30 জন, আমরা সূত্র মতো জানতে পারছি প্রায় 30 জনের একটা তালিকা কিন্তু বাবা মায়ের পক্ষ থেকে দেওয়া হয়। সিবিআইয়ের নজরে কিন্তু এই 30 জনও থাকলেন, তাদেরকেও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং সবার তথ্য প্রমাণকে মিলিয়ে এই তদন্ত প্রক্রিয়াকে গুটিয়ে একটা ক্লিয়ার রায় সিবিআই আসার চেষ্টা করছে, যেখান থেকে অবশ্যই অপরাধীরা শাস্তি পাবে এবং কঠোর থেকে কঠোরতম সাজা হবে বলে বিশ্বাস। সিবিআই যে টিম মৃতার বাবা মার সঙ্গে দেখা করে তাদের মেয়ের এই অস্বাভাবিক বা এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদেরকে সাজা দেওয়ার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেন এবং খুব শীঘ্রই দোষীরা শাস্তি পাবে এমন কিন্তু ভরসা দর্শক তার বাবা মাকে সিবিআই আধিকারিকরা দিয়ে এসছেন। অবশ্যই এটা তো আমাদের পক্ষে ভালো যে হত্যাকাণ্ড, যে নারকীয় হত্যাকাণ্ড নিয়ে আজকে রাজ্য রাজনীতি উত্তাল, সেখানে সাধারণ মানুষ থেকে মহিলারা প্রত্যেকেই কিন্তু মাঠে নেমেছে। উই ওয়ান্ট জাস্টিস এই আন্দোলনকে মাথায় রেখে আজও চলছে। সেখানে দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক, এটা আমরা চাইব। সেইটাই সিবিআইয়ের কাছে প্রত্যাশা আমরা সকলেরই, যে যত দ্রুত সম্ভব এই তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আরও রয়েছে দর্শক কিছু করা প্রশ্ন। সন্দীপ ঘোষকে যে প্রশ্নটা করা হয়েছিল দর্শক, যে আরও একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আপনারা কি করে নিশ্চিত হলেন যে এই মৃত্যুটা আত্মহত্যা? প্রকৃতপক্ষে এটা আত্মহত্যা না হত্যাকাণ্ড? কি করে আপনারা শিওর হলেন, নিশ্চিত হলেন? এই রকম কিন্তু অনেক প্রশ্ন কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা সন্দীপ ঘোষের কাছে রেখেছেন এবং ধৃত সঞ্জয় রায়ের নিজের বাড়িতেও যাওয়া হয়েছে, সেখানে কিছু তথ্য প্রমাণ নেওয়ার চেষ্টা করেছে সিবিআই। দর্শক আপনারা হয়তো সবাই অবগত আছেন যে কাউকে দোষী সাব্যস্ত করতে গেলে তার সম্পর্কে টোটাল প্রমাণ সহ তথ্য প্রমাণ কোর্টে পেশ করতে হয়, না হলে ভারতীয় যে দণ্ডবিধি যে কোর্ট সেখানে কিন্তু সেটা গ্রাহ্য হবে না। তাই সিবিআইকে খুব মেপে পা ফেলতে হচ্ছে। এদিকে আন্দোলনের যে তীব্রতা, আন্দোলনের যে ব্যাপ্তি, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেভাবে আন্দোলনটা ছড়িয়ে
পড়েছে প্রত্যেকটা জায়গায়। এবং এখানে দেখা যাচ্ছে দর্শক কিভাবে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে যে মিটিং মিছিল সমাবেশ, অহিংস সমাবেশ, হিংসাত্মক নয়, অহিংস উপায়ে আন্দোলন, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, এই অভিধাকে, এই শব্দটিকে সামনে রেখেই কিন্তু যাবতীয় আন্দোলন গড়ে উঠছে। সেই আন্দোলনটাকে অনেক ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত করানো হচ্ছে, যাতে এই আন্দোলনটা আগামী দিনে বৃহত্তর চেহারায় না যায়। শান্তিপূর্ণ অহিংস আন্দোলন যে কেউ করতে পারে। সেখানে প্রশাসনের তরফ থেকে যেভাবে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, এটা কোথাও আন্দোলনকে স্থিমিত করার একটা কৌশল বলে মনে হয়। এবং বিখ্যাত যে ডার্বি ইস্টবেঙ্গল মোহনবাগান, এটা দশকের পর দশক চলে আসছে, সেই ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচও বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ প্রশাসনের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে যে এখানেও কিছু ক্ষোভ বিক্ষোভের সৃষ্টি হতে পারে বা বিক্ষোভ প্রদর্শন হতে পারে। তার জন্য প্রশাসনের তরফ থেকে আগাম ব্যবস্থা নিয়ে কিন্তু ম্যাচটা বন্ধ করে দেওয়া হলো। এখানে পুলিশও দাবি করছে যে এখানে ঘটনা বিক্ষোভ তৈরি হতে পারে, অশান্তি হতে পারে, তার কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং প্রত্যেকটি বিভিন্ন জায়গায় আরজিকরের আশেপাশেও এবং আরও কিছু চিহ্নিতকরণ জায়গায় সেখানে মিটিং মিছিলে সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনো ঘটনার বিরোধিতা করা, অহিংস বিরোধিতা করা নাগরিকদের কর্তব্য বা অধিকারের মধ্যে পড়ে। সেই আন্দোলন সরকার ক্ষমতা প্রয়োগ করে দমন করতে পারে না। কারণ আন্দোলন যদি অহিংস উপায়ে চলতে থাকে, সেই আন্দোলনকে কখনোই বন্ধ করা যায় না। কারণ দর্শক, আমরা দেখেছি যে যখন সিঙ্গুর টাটা ন্যানো কারখানার বিরুদ্ধে যখন আন্দোলনগুলো হচ্ছিল, তখন কিন্তু টানা 26 দিন ওই হাইওয়ে এবং লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছিল সেখানেও কিন্তু ন্যাশনাল হাইওয়ে বন্ধ ছিল 26 দিন। প্রচুর জিনিসপত্র, প্রচুর কাঁচামাল, লরি জিনিসপত্র নষ্ট হয়েছিল। তখন তো কোনো শাসক বাধা দেয়নি, সেখানে আন্দোলনটাকে বাধা দেয়নি। আন্দোলন যদি অহিংস উপায়ে চলতে থাকে, সেই আন্দোলন কখনোই বন্ধ করা উচিত নয়। যদি আন্দোলন সহিংস উপায় গ্রহণ করে বা হিংসাত্মক জায়গায় পৌঁছে যায়, তখনই কিন্তু সরকার বল প্রয়োগ করতে পারে বা কঠোর অবস্থান নিতে পারে। কিন্তু আন্দোলন যদি অহিংস উপায়ে হয়, গান্ধীজির দেখানো পথে হয়, সেখানে সেই আন্দোলনকে স্থিমিত করার প্রয়াস সরকারের বা শাসক দলের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু করা উচিত নয় বলে আমার মনে হয়। দর্শক, আগামী দিন আমরা আশা রাখব সিবিআই অবশ্যই ভালো পদক্ষেপ নিয়ে এই কাণ্ডের দোষীদের উপযুক্ত শাস্তি দেবে। এবং আমরা ঘটনা প্রবাহের দিকে লক্ষ্য করি, কীভাবে ঘটনা প্রবাহ আগামীতে এগিয়ে চলছে বা তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আগামীতেও আমরা তুলে ধরব। ধন্যবাদ।